হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব নাম্বার সিস্টেমের, আজকে আমাদের হচ্ছে 4 নম্বর ক্লাস। ঠিক আছে, এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। ঠিক আছে, নাম্বার সিস্টেমটা অন্য চ্যাপ্টারকে তোমাকে হেল্প করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু ধরে ধরে আমাদের এখানে বুঝতে হবে এবং করতে হবে, যেহেতু অন্য চ্যাপ্টারের অঙ্ক আমরা নিমেষে করব, একদম ক্যালকুলেশন ছাড়াই করব। সেটা বোঝার জন্য কিন্তু নাম্বার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। দেখো, আমরা প্রথমেই বিভাজ্যতার কিছু নিয়ম আমরা জেনে নেব। তোমরা হয়তো অনেকে আগে জানো, কিন্তু তারপরেও আবার একবার জেনে নাও, অনেকে হয়তো ভুলে যেতে পারো। এখান থেকে কিন্তু এমন কোনো পরীক্ষা নেই যে সেখানে প্রশ্ন আসেনি এই বিভাজ্যতার নিয়ম থেকে। কি বলছে, প্রথমে হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আমি জাস্ট একবার বলে যাচ্ছি, শুনে নাও। যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, 2, 4, 6, 8 অর্থাৎ জোড় সংখ্যা যদি থাকে, এদের মধ্যে কোনো একটি হয়, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে বা 2 দ্বারা ভাগ করা যাবে। যেমন আমি উদাহরণ হিসেবে নিতে পারি, ধরো কিছু উদাহরণ আমি তোমাদের সামনে তুলছি। এই সংখ্যাটার লাস্টের যে নাম্বার, সেই নাম্বারটা কিন্তু 2 আছে, সুতরাং এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। পরে আমি দেখব, এর পরে দেখো লাস্ট সংখ্যাটা বড়, যত বড় নাম্বার হয় হোক, কিন্তু লাস্ট সংখ্যাটা হচ্ছে 4, সুতরাং 2 দ্বারা ভাগ যাবে। লাস্ট সংখ্যা 6, তাও 2 দিয়ে ভাগ যাবে। লাস্ট সংখ্যা হচ্ছে 8, সুতরাং সেটাও কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা লাস্টে দেখো 0, এটাও কিন্তু আমাদের 2 দিয়ে ভাগ যাবে। এইভাবে আমরা কিন্তু 2 দ্বারা ভাগের নিয়ম বুঝে গেলাম। চলো এবারে পরের পার্টে চলে আসি। এরপরে হচ্ছে 4 দ্বারা। 4 দ্বারা ভাগের নিয়ম কি, বা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো প্রদত্ত সংখ্যা দশক ও একক বা অর্থাৎ শেষের দুটি ঘর বা দুটো ঘরের অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা তৈরি হবে, সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে বা 4 দ্বারা ভাগ করা যাবে। জিনিসটা কেমন যদি আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে চলো উদাহরণ নিই। ধরো একটা সংখ্যা আছে, প্রচুর বড় একটা সংখ্যা। আমাদের কাজ হচ্ছে লাস্ট দুটো ডিজিট নিয়ে। ঠিক আছে, লাস্ট 2 ডিজিট নিয়ে যদি আমরা দেখি, এই সংখ্যাটিতে দশক ও এককের ঘরের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 64। সুতরাং এই 64টা কি 4 দিয়ে ভাগ যায়? ইয়েস, 64 4 দিয়ে ভাগ যায়। সুতরাং এই এত বড় সংখ্যাটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। বিভাজ্যতার নিয়ম, সত্যি বলছি, ক্লাসটা পুরো কন্টিনিউ করো, তোমাদের অনেক অনেক উপকার হবে। কারণ এই জিনিসগুলো না জানলে পরবর্তী যে চ্যাপ্টারগুলো, লসগু গসগু বলো বা পার্সেন্টেজ বলো, প্রফিট অ্যান্ড লস বলো, ঠিক আছে, যে চ্যাপ্টারগুলোই হোক না কেন, সামনে দেখবে আমরা এই বিভাজ্যতার নিয়ম দিয়ে কিন্তু অনেক অঙ্ক আমরা নিমেষে করতে পারি। এবং দেখবে আমি অনেক টেকনিক ইউজ করি প্রত্যেকটা অঙ্ক ক্লাসে। সেই টেকনিকগুলো কিন্তু এই নাম্বার সিস্টেমের ওপরে ভিত্তি করেই কিন্তু আমি তৈরি করেছি। মানে এইগুলো নাম্বার সিস্টেমের ওপরে এমন একটা জিনিস, মানে কি বলবো, তোমার নিমেষে অঙ্কগুলো হয়ে যাবে, জাস্ট নাম্বার সিস্টেমের কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে। ওই জন্য বলছি পুরোটা ধৈর্য ধরে দেখো। আজকে একটু থিওরি ক্লাস হোক, ঠিক আছে, তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। চলো তাহলে এখানে দেখো আর একটা সংখ্যা আছে কত, এখানে দেখো লাস্ট 2 ডিজিট হচ্ছে 14। তাহলে এটা কিন্তু আমাদের আর 4 দিয়ে ভাগ যায় না। সুতরাং আমরা কিন্তু এখান থেকে নিমেষে বলতে পারবো এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, চলো, যারা আমার প্রতিনিয়ত ক্লাস করো তারা তো জানো, তাদের আর বলার দরকার নেই। যারা নতুন আছো তারা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি খারাপ লাগবে না। চলো, এখানে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম মানে কি, আমরা দেখব শেষের 3টে ডিজিট বা শেষের দিক থেকে যদি 3টে ডিজিট থাকে, এই 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো বড় সংখ্যাটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, একই নিয়ম। ঠিক আছে, এরপরে যদি 16 হয় তার ক্ষেত্রে মনে রাখবে 4টে। ঠিক আছে, যদি 32 হয় তাহলে তার মনে রাখবে 5টা। কিন্তু আমাদের আর 32 দিয়ে চেক করার দরকার নেই, আমরা 8 বা 16 এনাফ। 8 পর্যন্তই কিন্তু অ্যাকচুয়ালি কম বেশি আমাদের লাগে। ঠিক আছে, তো এখানে 8, যেহেতু এখানে দেখো 3টে সংখ্যা, তাহলে আমাদের হচ্ছে 512। সুতরাং 512 কিন্তু 8 দিয়ে ভাগ যায়। তোমরা মনে রাখবে 8-এর কিউব মানে কিন্তু 512। ওকে, 8-এর কিউব মানে, এটাও তোমাদের কিন্তু মনে রাখা দরকার। 1 থেকে আমি তোমাদেরকে বলেছিলাম 1 থেকে 15 পর্যন্ত কিউব যদি তোমরা মনে রাখতে পারো খুবই সুবিধা হয়। আর যদি 1 থেকে 40 পর্যন্ত যদি স্কোয়ার মনে রাখতে পারো, তোমাদের অঙ্ক করা অনেকটা দ্রুত হবে। যদি না মনে রাখতে পারো, তারও টেকনিক আছে, আমি তোমাদেরকে নিয়ম শিখিয়ে দেবো যে কিভাবে বার করতে হয়, সেটাও চাইলে আমি করে দেবো, কিন্তু এটা করলে তোমাদেরই অনেকটা সুবিধা হবে। যাই হোক, আমরা পরের পার্টে চলে আসব। এর পরে হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এইটার দিকে প্রত্যেকে ভালোভাবে ধ্যান দাও, যে 3 দ্বারা বিভাজ্য নিয়ম খুব খুব গুরুত্বপূর্ণ। প্রচুর অঙ্কে কিন্তু কাজে লাগে। এর আগের হয়তো অঙ্ক এগুলো জানো তোমরা, কিন্তু 3 দ্বারা ভাগের যে বিভাজ্যতার নিয়ম আছে, কি বলছে, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যদি প্রদত্ত সংখ্যার সমস্ত অঙ্কের যোগফল, মনে রাখবে সমস্ত অঙ্কের যোগফল 3 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়,
তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা পূর্ণবিভাজ্য হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। কি আমি একটুখানি উদাহরণের সাহায্যে বুঝে নিই। দেখো এখানে একটা বড় নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা আমাদেরকে 3 দিয়ে ভাগ করার দরকার নেই। আমরা কি করব, এই সংখ্যাগুলিকে যোগ করব, প্রত্যেকটা পার্ট যোগ করব। যোগ করলে দেখো যেটা আসছে, আমি এখানে যোগ করেই রেখেছি, এখানে হচ্ছে 30। তাহলে এটা কি 3 দিয়ে ভাগ যায়, যেটা 3 দিয়ে পূর্ণবিভাজ্য বা 3 দিয়ে ভাগ যায়। তাহলে কিন্তু আমাদের এই বড় যে সংখ্যাটা আছে না, এই বড় নাম্বারটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো এখানে এই একটা সংখ্যা আমরা যেটা পাচ্ছি পূর্ণবিভাজ্য। আচ্ছা, এর পরে একটা সংখ্যা দিয়েছে, এটা দেখো এই সংখ্যাটিতে অঙ্কগুলির যোগফল কিন্তু আমাদের হচ্ছে 22। তাহলে এটা কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং এটা কিন্তু এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করার দরকার নেই, ভাগ করে চেক করার দরকার নেই, জাস্ট যোগ করলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এর সঙ্গে বলি, এই 3-এর যে নিয়মটা বললাম, এই 3-এর নিয়মটাও 9-এর ক্ষেত্রে কিন্তু একইভাবেই প্রযোজ্য। ঠিক আছে, তো আমরা এর পরেই কিন্তু রেখেছি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি হবে, যদি প্রত্যেকটা অঙ্কগুলির, এখানে যেটা বলছে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম, যদি প্রদত্ত সংখ্যার সমস্ত অঙ্কের যোগফল 9 দ্বারা পূর্ণবিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা পূর্ণবিভাজ্য হবে বা ভাগ করা যাবে। অ্যাকচুয়ালি বিভাজ্য হয় মানে কি, ভাগ করা যাবে। ঠিক আছে, ভাগ করা, ধরো 12কে 4 দিয়ে যেরকম আমরা ভাগ করি, ভাগ করলে কত হয়, 3 হয়, সেটাই আর কি বলছে। তার মানে এখানে ভাগ করা যাবে 9 দিয়ে। কিভাবে বলবো, এই সংখ্যাগুলি প্রত্যেকটা যদি আমরা যোগ করতাম, যোগ করলে যেটা হতো সেই নাম্বারটা হচ্ছে 27। এটা কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। সুতরাং এই যোগফলকে যেহেতু 9 দিয়ে ভাগ করতে পারি, সুতরাং এই বড় সংখ্যাটাকেও কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। এটাই কিন্তু আমাদের টেকনিক, এটাই আমাদের মনে রাখতে হবে। মনে রাখবে 2-এর ক্ষেত্রে কিন্তু একটা একটা করে ঘর নিতে হয়, যেমন 2 তার জন্য শেষের ঘর, যখন 4 আসবে তখন শেষের দুটো, যখন 8 আসবে তখন শেষের 3টে, মানে ডবল ডবল হয়ে যাচ্ছে। দেখো এইভাবে আস্তে আস্তে রিপিট হচ্ছে, এদিকে একটা করে ঘর বাড়ছে। 9-এর ক্ষেত্রে কিন্তু এবং 3-এর ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু আমাদের অনেক হেল্প করবে, অনেক অঙ্ক করার সময় এটা হেল্প করবে। বিশেষ করে তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানবে আমি লসাগু গসাগুর অঙ্কগুলো নিমেষে করি। কিভাবে করি, এই তথ্য দিয়ে। ঠিক আছে, এই তথ্য 9 দিয়ে ভাগ করে চেক করে কিন্তু আমি সঙ্গে সঙ্গে লসাগু গসাগুর অঙ্কগুলো করে ফেলি। তোমরা হয়তো আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা জানবে। ঠিক আছে, তো যারা দেখোনি তারা অবশ্যই সেখানে এই প্লেলিস্টে চলে যাও। আজকে থিওরি পোর্শনটা আলোচনা করে দিচ্ছি, তোমরাও দেখবে এই দ্রুত অঙ্কগুলো করতে পারবে। আরও একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা এই সংখ্যাটির যোগফলগুলো আমরা বার করে ফেলবো। যোগফল হচ্ছে 24, যেহেতু এটা 9 দিয়ে ভাগ যায় না, সুতরাং প্রশ্নই ওঠে না যে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে কি না, যাবে না। ঠিক আছে, এটাই হলো আমাদের মেন বিষয়। চলো এরপরে আমরা চলে আসবো। আচ্ছা, এখানে এরপরে একটা পার্ট রয়েছে 5 দ্বারা বিভাজ্য নিয়ম। এটা তোমরা সবাই জানো, এটা বলার না বললেও হয়, তবু একবার বলে রাখি। 5 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে শেষ সংখ্যা যদি 5 থাকে অথবা 0 থাকে তাহলে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, আর 0 থাকলে, শুধুমাত্র 0 থাকলে 10 দিয়ে ভাগ যাবে। এটা কিন্তু জাস্ট তোমরা সবাই জানো, তবু একবার বলে রাখলাম, যেহেতু পরপর সব ধরে ধরে বলছি ওই জন্য। এবার 10 দ্বারা ভাগের নিয়মও বলার দরকার নেই, মনে রাখবে শেষ সংখ্যা যদি 0 হয় তাহলে সে কিন্তু সেটা 10 দিয়ে ভাগ যাবে। চলো আমরা পরের পার্টে চলে যাই, কারণ এগুলো তোমরা সবাই জানো। এবার হচ্ছে 7 দ্বারা ভাগের নিয়ম। এই জায়গাটায় আবার একটু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, অনেক সময় আমরা কিন্তু 7 দ্বারা ভাগের নিয়মটা কিন্তু ভুলে যাই। কি হবে, 7 দ্বারা ভাগ বিভাজ্যতার নিয়ম হচ্ছে, যদি কোনো সংখ্যার এককের অঙ্ক বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে একক অঙ্কের দ্বিগুণ বাদ দেওয়া হয় এবং প্রাপ্ত বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। জাস্ট একটুখানি উদাহরণ নিই, তাহলে তোমাদের এই থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। কি, আমি একটা নাম্বার নিলাম 343। এখন এই 343তে এখানে জাস্ট শেষের যে নাম্বারটা, এটাকে আমরা জাস্ট বাদ দেবো, তাহলে এখানে হচ্ছে কত, 34 হচ্ছে। এবার এই শেষের সংখ্যার সঙ্গে 2 গুণ করব। ওকে, মনে রাখবে শেষের সংখ্যার সঙ্গে কত গুণ করব, 2 গুণ করব। তাহলে এটা কত হলো 34, আর এটা কত হচ্ছে 2 × 3। সুতরাং এটা যদি আমরা করি 6 হবে, গুণ করলে 6 হবে, 34 - 6, সুতরাং আসছে কিন্তু 28। এবার দেখতে হবে এই 28টা কি 7 দ্বারা বিভাজ্য। ইয়েস, 7 দ্বারা বিভাজ্য। সুতরাং কিন্তু আমরা বলতে পারবো এই সংখ্যাটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। আমি আরও একটা উদাহরণ নিই। মনে করো আমাদেরকে প্রশ্ন দেওয়ার আছে 333, তাহলে এটার নিয়ম কি, এখানে 333টা প্রথমে আসবে আর শেষ সংখ্যাটার সঙ্গে 2 গুণ হয়ে বিয়োগ হবে। হলো, যতক্ষণ না পর্যন্ত এটা তুমি রিপিট করতে পারে, এই নিয়মটা রিপিটও করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দেখা যাচ্ছে আরও 3টে 4টে আসলো, তখনও বুঝতে পারছো না, তখন এই নিয়ম রিপিট করতে পারো। তো এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করলে আমাদের আসে 27। এটা কিন্তু 7 দ্বারা ভাগ যায় না, সুতরাং 7 দ্বারা যখন ভাগ যায় না তখন এই 333 এটা কিন্তু 7 দ্বারা ভাগের কোনো
প্রশ্নই কিন্তু ওঠে না। ওকে, এটা কিন্তু আমাদের 7 দ্বারা ভাগ যাবে না। এই হলো আমাদের নিয়ম। এর পরবর্তী কী নিয়ম আছে সেটা আমরা দেখে নেব। পরবর্তী হচ্ছে 11 দ্বারা বিভাজ্য নিয়ম, খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এইখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন চলে আসে। দেখবে একটা দুটো প্রশ্ন যদি নাম্বার সিস্টেম থেকে আসে তাহলে দেখবে এখান থেকেই কিন্তু দিয়ে দেয় প্রশ্নটা। 11 দ্বারা ভাগের নিয়ম আমি এবং বলছি এখান থেকে প্রশ্ন পরীক্ষায় না আসলেও তোমাদের এই নিয়মগুলো জানা থাকলে অন্য অঙ্কগুলো করতে খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, তো 11 দ্বারা ভাগ বা বিভাজ্যতার নিয়মটা দেখো, কোনো সংখ্যার একক এর ঘরের অঙ্ক থেকে অঙ্ক বা আচ্ছা এখানে বাম দিক হবে, বাম দিক থেকে শুরু করে জোড় স্থানের অঙ্কগুলির যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফলের পার্থক্য যদি 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে দেখো, এই একটা বড় সংখ্যা আমি লিখলাম, তোমরা মনে রাখবে প্রথমে 1, আমি এই 1 লিখলাম। ওকে, তারপরে ঠিক এই 6টা বাদ দেবে, অর্থাৎ একটা করে বাদ দিয়ে যেতে হবে। তারপরে কত 1, তা আমি আবার একটা 1 লিখলাম। তারপরে কত একটা বাদ দিলে এখানে হচ্ছে 5, তারপরে লিখলাম 5। তাহলে নিয়ম হচ্ছে, আমি আবার একবার তোমাদের জন্য বলি, 1 0 এখানে 5 1, একটা একটা করে যাবে, অর্থাৎ এখানের এরপরে এটা, তারপরে আবার এটা, সুতরাং সেটা যোগ করব। আর নিচে এই যেগুলো বাদ রয়েছে সেইগুলো যোগ করব, এই তিনটে যোগ করব, 6 + 0 + 1। দেখো এখানে প্রথমটা যোগ করলে হচ্ছে 7, আর পরেরটা যোগ করলেও 7, তাদের বিয়োগ করলে হচ্ছে 0। এই 0 যদি হয় তাহলে এই 0টা কিন্তু 11 দিয়ে ভাগ যায়, সুতরাং এই বড় সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? সরি, তো এখানে 11 দ্বারা ভাগের নিয়মটা আমি আবার তোমাদেরকে রিপিট করি। ধরো আরও একটা অন্য উদাহরণ দিই, অন্য উদাহরণ দিয়ে দেখো, এখানে আমরা এই সংখ্যাটাকে নিলাম, এই সংখ্যাটিতে বলছে বিজোড় স্থানীয় অঙ্কের যোগফল, অর্থাৎ বিজোড় স্থানীয় অঙ্ক কত 5, তারপরে কত যাবে 5 এর পরে 9, তারপরে কত যাবে 4, তারপরে যাবে 6, এদেরকে আমরা যোগ করলাম। এই যোগফলটা যেটা হলো, এরপরে এখান থেকে আমাদেরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। কোনগুলো? এই 4 এর পরে হচ্ছে 6, এই সরি 4 এর পরে 6, তারপর হচ্ছে 2, এই একটা একটা করে বাদ দিয়ে দেখো যোগ করলাম, যোগ করে যেটা আসলো এই যোগফল দেখো বিয়োগ করলে আমাদের আসছে কিন্তু 12, সুতরাং সেটা কিন্তু 11 দ্বারা ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, এরকম তোমাদের এটা উদাহরণ দিয়ে আরও করতে পারো। জাস্ট এখানে 11 দ্বারা ভাগের নিয়মটা তোমরা জাস্ট ভালো করে বুঝে রাখবে। অড প্লেস এবং ইভেন প্লেসের যোগফলের বিয়োগফল যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 11 দিয়েই ভাগ যাবে। চলো আমরা পরের কোশ্চেন দেখি, এই রিলেটেড কিছু এমসিকিউ করে নিই। এটা মনে রাখবে, ক্লার্কের কিন্তু পরীক্ষায় এসেছিল ক্লার্কশিপের, ঠিক আছে, WBPSC ক্লার্কশিপ আছে যেটা, সেই ক্লার্কশিপের কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রশ্ন। কোন শিফটে সেটা আমার মনে নেই, ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট যে কোনো একটা হতে পারে। তো এখন এই যে সংখ্যাটা আমাদের দিয়েছে, এই সংখ্যাটি বলছে 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টার যে জায়গাটায় আছে সেই জায়গাটায় সংখ্যাটা কত হবে। নিয়মটা দেখো, আমি কি বলেছিলাম, প্রথমে এই 5 তারপরে একটা বাদ দিয়ে, এরকম একটা একটা বাদ দিয়ে যোগ করতে হবে, অর্থাৎ 5 প্লাস এখানে 9 প্লাস আমাদের হচ্ছে 5 + 9 + 2, এটা আমাদেরকে যোগ করে তারপরে বিয়োগ করতে হবে কোনটা, যেগুলো পড়ে রয়েছে 7, তারপরে স্টার, অর্থাৎ 7 + স্টার। এই যে জিনিসটা আসছে এটা আমরা দেখব। এখানে জাস্ট আগে ক্যালকুলেশনটুকু করে নেবে, 9 2 11 5 16, আর এখানে দেখো -7, আর মনে রাখবে এই মাইনাসটা ভিতরে গেলে কিন্তু মাইনাস হয়ে যায় স্টারের জায়গাটায়। হ্যাঁ, এবার দেখো এটা বিয়োগ করলে কত আসছে আমাদের, বিয়োগ করলে কিন্তু আমাদের আসে 9, তাহলে 9 এখানে দেখো 9 এই মাইনাস স্টার, এখানে যদি আমরা স্টারের জায়গায় যদি 9 হতো তাহলে এটা 0 হয়ে যেত, তখন কিন্তু 11 দিয়ে ভাগ যেত। সুতরাং এই জায়গাটায় স্টারের যে জায়গাটায় আসে সেটা হচ্ছে 9। অনেক সময় দেখবে তোমরা এখানে এমন একটা সংখ্যা আসছে, সেখানে দেখাচ্ছে তোমাদের বড় হয়ে যাচ্ছে। ধরো এখানে আমরা অন্য কোনো সংখ্যা, মানে ধরো তখন 19 যদি থাকে, তখন তুমি কি করবে, তখন আবার এই সংখ্যাটাকে তোমাকে এমনভাবে নিতে হবে যেন এটা 11 গুণিতক হয়। তখন এখানে দেখো 8 যদি আমরা নিই, 8 দেখো তখন এখানে কিন্তু 8 থেকে 19 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 11 হয়, তখন আবার 11 দিয়ে ভাগ যায়। সুতরাং এই যখন বড় হয়ে যাবে না, যখন 10-এর বড় হয়ে যাবে, তখন এই জায়গাটায় সংখ্যাগুলোকে এমনভাবে নিতে হবে যেন বিয়োগ করলে যেন সেটা 11 অথবা 11 গুণিতক হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং সেক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, যেহেতু এটা 0 করেই আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং আমাদের 9 কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ অপশান সিতে কিন্তু আমরা পেয়ে যাব। চলো পরের একটা কোশ্চেন আমরা এই একই রিলেটেড প্রশ্ন করব। এরপরে দেখো একইভাবেই আমরা কি করব, 4 + 3 + 7 + 2, তাহলে আমরা লিখলাম 4 + 3 + 7 + 2, এটা ব্র্যাকেটে মাইনাস দিয়ে লিখব যেগুলো বাদ গিয়েছে, 3, তারপরে 5 এর পরে হচ্ছে 3, 5 + 3, এবারে আমাদের কিন্তু স্টারটা ধরা পড়ে যাচ্ছে, স্টারটাকে আমি এক্স বলছি, কোনো ব্যাপার না, আর তো কেউ নেই, সব কটা কমপ্লিট হয়ে গেল। এদের বিয়োগ করতে হবে, 4 3 7, আর 7 14, আর এখানে 16, আর এখানে হচ্ছে কত 8 + x,
এবারে দেখো আমরা এখান থেকে যদি বিয়োগ করি 8 মাইনাস এক্স, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 8 মাইনাস এক্স। মনে রাখবে এটা যেহেতু 10-এর কম মানে 11-র কম, তাহলে আমরা কি করব, 11-র কম যেহেতু, তাহলে আমরা এটাকে জাস্ট এই জায়গাটায় একটা এক্স শূন্য লিখব। শূন্য লিখলে আমরা এক্সের মান কিন্তু 8ই পাবো। এক্সের যে মানটা আসবে 8 বসালে তবে শূন্য হয়, ব্যাস। সুতরাং এখানে 8 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। যদি এটা 18 হতো তখন কি হতো, তখন আমাকে এই এক্সের জায়গায় কিন্তু 7 বসাতে হতো। কেন? কারণ এই 18 থেকে যদি 7 বিয়োগ করি তখনই 11 হয়, ঠিক আছে। অনেক সময় তোমরা এই জায়গায় দেখা যাচ্ছে 38 এসছে, কথার কথা যদি আসে তখন কি করতে হবে, 38-এর মনে রাখবে 38-এর আশেপাশে আমরা কি দিয়ে বিয়োগ করলে আমরা এখানে 11-র গুণিতক পাবো। তাহলে আমরা এখানে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হচ্ছে 33, দেখো তখন কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। এই হলো নিয়ম, ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। যদি এরপরে তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে পরস্পর মৌলিক বা কোপ্রাইম। খুবই গুরুত্বপূর্ণ এই কোপ্রাইমটা। মনে রাখবে কোপ্রাইম মানে হচ্ছে তাদের মধ্যে গসাগু হচ্ছে 1। মনে করো এ আর বি দুটো নাম্বার আছে, সেই সংখ্যা দুটির গসাগু বা এইচসিএফ যদি 1 হয় তাহলে তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক বা কোপ্রাইম। ক্লিয়ার? দেখো 2 আর 3 এরা কিন্তু কোপ্রাইম, মানে এদের গসাগুটা 1। দেখো 18-25 এদেরও গসাগু কিন্তু 1। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এই 18 কিন্তু মৌলিক সংখ্যা না, 25ও কিন্তু মৌলিক সংখ্যা না, বাট দুজনায় যৌগিক সংখ্যা হওয়ার সত্ত্বেও গসাগু কিন্তু 1 হচ্ছে। সুতরাং এরা কিন্তু কোপ্রাইম হতেই পারে। 16-17 এরাও কিন্তু কোপ্রাইম। দেখো 19-11 এরাও কিন্তু কোপ্রাইম, কারণ গসাগুটা 1। 27 আর 2 এদেরও কিন্তু কোপ্রাইম, এটা গসাগু কিন্তু 1। এবং তোমাদের আরও একটা কথা বলে রাখি, পরপর দুটি স্বাভাবিক সংখ্যা অবশ্যই তারা কিন্তু কোপ্রাইম হবে। খুব ভালোভাবে মনে রাখবে, পরপর দুটি স্বাভাবিক সংখ্যা কিন্তু কোপ্রাইম হবে, ঠিক আছে। চলো পরের পার্টে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা। দেখো এই প্রশ্নটা দেখে তোমাদের উত্তর হয়ে যাবে, তোমরা নিমেষেই উত্তর করতে পারবে। কিভাবে হবে? 7^119 কিভাবে করবে? এখানে দেখো আমাদেরকে বলছে এর সঙ্গে একটা 2 যোগ করতে হবে, তাহলে এই 7কে 119 বার গুণ করতে হবে, করার পরে গিয়ে একটা 2 যোগ করতে হবে, করে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপর অবশিষ্ট খুঁজতে হবে। তাহলে আর পরীক্ষা দিতে হবে না। নিয়মটা বোঝো। এইভাবে আমরা তো করব না, আমরা টেকনিকটা ইউজ করব। কি লিখবে? এই 7 যখন আসে না, আর আমাদেরকে বলছে কত দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে বলছে 6 দিয়ে, তাহলে আমরা এটাকে 6-এর গুণিতক আকারে লিখে নেব। কিভাবে লিখব? এখানে লিখতে পারি 6+1। ক্লিয়ার? পাওয়ারে তুমি মনে রাখবে ও যত বড় সংখ্যায় থাক না কেন ও দেখার দরকার নেই। পাওয়ারে যত বড়, শুধু শূন্য না থাকলেই হলো। শূন্য থাকলে আলাদা বিষয়, হ্যাঁ, এই শূন্যর বিষয়ে কিন্তু তখন আবার একটা ব্যাপার আছে, সে দরকার আমি আর পরে বলে দেবো, এখন এই মুহূর্তে আর বলছি না। তো এখানে যত বড়ই সংখ্যা থাক না কেন তখন এই একটাই কিন্তু একে ভাগ করলে ভাগশেষ থাকবে। ভালো করে খেয়াল করো, এটাকে যদি কোন 6 দিয়ে ভাগ করা হবে তখন ভাগশেষ কিন্তু এই 1 থাকবে। কিন্তু যেহেতু এর সঙ্গে 2 আছে, তাহলে নিশ্চয়ই এই নাম্বারটার এর সঙ্গে গিয়ে ওই 2 যোগ হবে। সুতরাং 1+2 অর্থাৎ কিন্তু আমাদের এক্ষেত্রে 3 আনসার চলে আসবে। একদমই ইজি। যদি এইটুকু দিত অঙ্কটাতে তাহলে আমরা কিন্তু ইজিলি 1 বলতাম, যেহেতু সেটা দেইনি আমাদের, দিয়ে বলছে পাশে কিন্তু আমাদের একটা 2 যোগ করে দিয়েছে, তখন কিন্তু আমাদের অটোমেটিক রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 3, অর্থাৎ অপশান সি। ধরো এই জায়গাটায় -1 দিত, কথার কথা, তখন কি হতো? যখন এটা -1 থাকতো তখন কিন্তু আমাদের হতো একে ভাগ করলে তোমার 1 থাকছে, আর এটা -1, তাহলে 1 -1 অর্থাৎ 0 কিন্তু ভাগশেষ থাকতো। সুতরাং তখন আর ভাগশেষ থাকতো না। এইভাবে কিন্তু প্রশ্নগুলো করতে হবে, ঠিক আছে। তো এখানে অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হবে। ওকে, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। ওকে, সামনে প্রচুর পরীক্ষা, ঠিক আছে, সেই সমস্ত পরীক্ষারই ক্লাস কিন্তু চ্যানেলে আস্তে আস্তে সব করানো হয়, এবং চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা পার্ট বেসিক থেকে শুরু করে পুরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ পর্যন্ত, এবং ইউপিএসসি লেভেলের বাংলাতে তোমাদের প্রশ্নগুলোকে ট্রান্সলেট করে করে কিন্তু ম্যাথগুলো এই চ্যানেলে করানো হয়। তো তোমরা চাইলে চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও, অনেক অনেক উপকার হবে আশা করি। চলো আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা বলছে একটা বিশেষ কিছু নিয়ম আছে। কি নিয়ম বিশেষ? যদি কোনো সংখ্যা এ এবং বি দুটি পরস্পর মৌলিক দ্বারা বিভাজ্য হয় তাহলে এ বি দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা মনে করো 2 আর একটা হচ্ছে 5, তাহলে এরা কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে যে 2 দিয়েও ভাগ যায়, যে 5 দিয়েও ভাগ যায়, সে কিন্তু 5 দুগুণ 10, 10 দিয়েও ভাগ যাবে। আরও একটু ভালোভাবে বলি, একটা সংখ্যা 3 এবং 4 দিয়ে ভাগ যায়, কথার কথা, তাহলে মনে রাখবে এরা যেহেতু পরস্পর মৌলিক, মানে এদের গসাগুটা যেহেতু 1, তাহলে কিন্তু এরা
3 এবং 4 দুজনের গুণফলটা দিয়েও ভাগ যাবে। সুতরাং আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝে নেব। একটা নাম্বার কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই সংখ্যাটা যেহেতু লাস্ট সংখ্যাটা কত 6, তাহলে এটা 6 মানে 2 দিয়ে ভাগ যাবে। এককের ঘরের অঙ্ক যখন 6 থাকবে তখন সংখ্যাটি কিন্তু 2 দ্বারা ভাগ যাবে, এটা অঙ্কটা 6 হবে। 6 যখন থাকবে তখন কিন্তু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব সংখ্যাগুলির যোগফল কত। সংখ্যাগুলির যোগফল হচ্ছে 39, তাহলে এটা কি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে দেখো 2 আর 3 কিন্তু আবার পরস্পর মৌলিক, 2 3 কিন্তু পরস্পর মৌলিক। সুতরাং 2 3-এর গুণফলটা দিয়েও এই সংখ্যাটা ভাগ করা যাবে। শেষে 6 রয়েছে মানেই যে 6 দিয়ে ভাগ যাবে এরম কোনো নিয়ম নেই, ভালো করে মনে রাখবে। শেষে 6 রয়েছে মানেই যে, আমি যদি এরকম বলি 116, এবার 6 দিয়ে ভাগ যাবে? এ তো 3 দিয়েই ভাগ যায় না, তো 6 দিয়ে ভাগের প্রশ্নই আসে না। 3 দিয়ে কেন ভাগ যায় না দেখো, এখানে 1 আর 1 যোগ করলে 2 আর 6 আর 2 8, এই 8টা কি 3 দিয়ে ভাগ যায় না? তাহলে এটা কেন 3 দিয়ে ভাগ যাবে? সুতরাং এটা কিন্তু শেষে 6 থাকলেই যে 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে এরম কোনো কথা না। ঠিক আছে? তাহলে আমাদেরকে যখন আমরা কোনো সংখ্যাটা মনে করো 24, সেটাকে আমরা যদি আমরা ভাঙি কোপ্রাইমে, তাহলে এখানে 3 দিয়েও ভাগ যেতে হবে আর 8 দিয়েও ভাগ যেতে হবে। যে সংখ্যাটাকে 3 দিয়ে এবং 8 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটাকে 24 দিয়েও ভাগ করা যাবে। এই হলো ফান্ডা, আর কিচ্ছু না। চলো আমরা পরের পার্টে চলে যাব। পরের পার্টে দেখো এখানে একই সেই উদাহরণটা আমি নিয়ে এসেছি। যদি কোনো সংখ্যা 4 এবং 6 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে কি 24 দিয়ে ভাগ যাবে? এটা উত্তর দিতে হবে। উত্তর হচ্ছে না। তার কারণ কি, এই 4 এবং 6 এদের তো গসাগু করলে তো 2, 4 আর 6-এর গসাগু করলে কত দেখো 2 দিয়ে ভাগ যায়, 2 3, তাহলে এইটাই হচ্ছে গসাগু। তাহলে যেহেতু গসাগু যখন 2 1 না, সুতরাং এদের গুণফলটা দিয়ে ভাগ যাওয়ার কোনো প্রশ্ন নেই। উদাহরণ হিসেবে আমি কি নেব, 12কে নেব। 12 দেখো 4 দিয়েও যায় 6 দিয়েও যায়, কিন্তু আমি 24 দিয়ে 12কে কিন্তু ভাগ করতে পারছি না, বিভাজ্য নয়। সুতরাং মনে রাখবে 4 এবং 6 পরস্পর কিন্তু মৌলিক নয়, এই জন্য এই গল্পটা হলো। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, এর পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি 18 দ্বারা বিভাজ্য নয়? এই যে 9 কথাটা আসে, মনে রাখবে যখন 9 বলছে তখন মনে রাখবে 18 মানে কি, যে 9 দিয়ে ভাগ যাবে এবং 2 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না? এই 18 যে 9 দিয়ে ভাগ যাবে এবং সঙ্গে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এখান থেকে অপশান দেখেই বলতে পারছি এটা তো 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে যাচ্ছে, তাহলে এগুলো হতে পারে, আমি বলছি না যে হবে। কিন্তু দেখো লাস্টে 3 আসে, এই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, সুতরাং এটাই কিন্তু আমাদের রাইট আনসার। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা যাবে না, যেহেতু প্রশ্নটা নেগেটিভ আনসার চাচ্ছে, তাহলে আমাদের এটা কারেক্ট অপশান হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু অন্যটা চেক করলাম না, জাস্ট নিমেষে কিন্তু উত্তর বলতে পারলাম। দেখো এই যে টেকনিকগুলো কিন্তু তোমার নাম্বার সিস্টেমটাকে ভালোভাবে পড়া থাকলেই তবেই উত্তর করতে পারবে। ওই জন্য নাম্বার সিস্টেম প্রত্যেকটা পরীক্ষার জন্য আমি বলবো, প্রশ্ন আসুক বা না আসুক, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা পরীক্ষায় তো প্রশ্ন আসে, যদিও বা না আসে তবু গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত চ্যাপ্টারকে নাম্বার সিস্টেম প্রচুর হেল্প করে। তাহলে এখানে আমরা অপশান ডি রাইট আনসার নেব। পরের কোশ্চেন বলছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, যে সমস্ত এখানে প্রাকৃতিক সংখ্যা বা প্রকৃতি সংখ্যা যা বললেও হবে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে 2 দ্বারা পূর্ণ মানে বিভাজ্য যদি করা যায় বা ভাগ করা যায়, তাদেরকে আমরা জোড় সংখ্যা বলবো। 64 একটা জোড় সংখ্যা, 166 সবাই এগুলো একটা জোড় সংখ্যা, জানো তোমরা। আর বিজোড় সংখ্যা বলা হবে বা অড নাম্বারস কাদের বলা হবে, যে সমস্ত স্বাভাবিক সংখ্যাকে যদি, স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা যাই বলো, স্বাভাবিক সংখ্যাকে যদি 2 দ্বারা পূর্ণ বিভাজ্য যদি না করা হয়, মানে যে না যায়, তাহলে কিন্তু তাদেরকে আমরা বিজোড় সংখ্যা বা অড নাম্বার বলবো। যেমন 19, এখানে দেখো শেষে 5 আসে, এটা দেখো 6 7 আসে, এটা দেখো 9 আসে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অড নাম্বার। তাহলে অড নাম্বার এবং ইভেন নাম্বার সম্পর্কে আইডিয়া পেলে চলো এর পরের পার্টটা আমরা দেখব। পরের পার্টটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। যে সমস্ত স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকে তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন 100 থেকে কম মৌলিক সংখ্যাগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, জাস্ট একবার দেখে নেবে। মনে রাখবে 25টা মৌলিক সংখ্যা আছে এবং এর আগেও আমরা তোমাদের এইসব নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আর বলছি না। চলো এর পরের পার্টে চলে আসবো। এর পরের পার্টে তোমাদের বন্ধুরা এটা এমসিকিউ এইচডব্লিউ ছেড়ে দিলাম, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে এটার অপশান কোনটা হবে। প্রত্যেকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এর সঙ্গে এই উত্তরটাও কমেন্ট করে জানাবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে আমাকে জানাবে, হয়তো তোমাদের ওই যেখানে আমি অঙ্কগুলো পোস্ট করি তোমরা ওই পোস্টগুলো আনসার দেবে, একটা অঙ্ক হয়তো ভুল ছিল, অপশানটা ওটা 6 হবে, ঠিক আছে? তো ওখানে তোমরা প্রত্যেক দিন 7টার সময়, সকালবেলা 7টার সময় একটা করে পোস্ট পাবে, তোমরা চাইলে ওই পোস্টটাতে উত্তর করতে পারো, ঠিক আছে? তোমরা জাস্ট টাচে থাকো, প্র্যাকটিসটা করতে থাকো। এটা তোমাদেরকে এইচডব্লিউ ছেড়ে দিলাম। প্রত্যেককে থ্যাংক ইউ।
ওকে, চলো টাটা, বাই বাই।